হঠাৎ করে একজন ডক্টর মিসিং হয়ে যায়। অন্যদিকে একজন মার্কসম্যান শহরে ঘুরে বেড়াচ্ছিল, আর এদিকে পুলিশ সেই ডক্টরকে খুঁজে বেড়াচ্ছিল। শেষ পর্যন্ত কী ঘটেছিল, আর এই মার্কসম্যানকে মুখোশের আড়ালে কেই বা ছিল, আর সেই ডক্টরের সাথেই বা কী হয়েছিল? পুলিশ কি শেষ পর্যন্ত তাকে খুঁজে বের করতে পেরেছিল? সেটাই দেখানো হবে আজকের গল্পে। কথা দিচ্ছি, মুভির শেষে 420 ভোল্টের ঝটকা খাবেন। তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি তামিল ভাষায় সদ্য মুক্তি পাওয়া মুভি ফায়ার। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফিল্মের গল্প, এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলা দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতে একটি ভিলাতে এক দম্পতি ঘনিষ্ঠ হয়েছিল, কিন্তু সেখানে ঘনিষ্ঠ হওয়ার সময় ছেলেটা কিছুটা আনকমফোর্টেবল ফিল করে। তার কেমন যেন লাগে, এই জন্য সে কিছুটা বাইরে এসে ফ্রেশ হাওয়ার মধ্যে দাঁড়িয়ে থাকে, রেস্ট নিতে থাকে। ঠিক তখনই দেখা যায় কেউ একজন লোক সেই লোকটার কাছে এগিয়ে যায়, আর একটা সময় দেখা যায় তার মাথায় আঘাত করে এবং তাকে সেখান থেকে তুলে নিয়ে যায়। আর সেটা ছিল একজন মার্কসম্যান। এরপরে সেই মার্কসম্যান দেখা যায় সেই লোকটাকে গাড়িতে করে কোথাও নিয়ে যায়, আর কিছু দূর আসার পরে তার মোবাইলটি একটি ময়লার ডাস্টবিনে ফেলে দেয়। এরপরেই ঘটনা শিফট হয়। এরপরেই পুলিশ অফিসার সারাবানকে দেখানো হয় যে তার জীবনের একটি ঘটনা বলছিল একটি কেসের ব্যাপারে। সারাবান বলছিল এটা একটা ম্যান মিসিং কেস, একজন ডক্টর নিখোঁজ হয়েছিল, কিন্তু কেসটার বাইরে আমরা তেমন কোনো প্রমাণই পাইনি, যার ফলে কেসটা ক্র্যাক করা খুবই কঠিন ছিল আমার জন্য। কিন্তু আশপাশ থেকে এবং ওপর থেকে অনেক প্রেশার আসতে থাকে এই কেসটা সলভ করার জন্য। অবশেষে এই কেসটা আমি ইনভেস্টিগেশন করতে শুরু করি। দেখা যায় একদিন থানায় সারাবানের কাছে দুইজন বৃদ্ধ দম্পতি আসে। লোকটার নাম মুরুগেসন। মুরুগেসন বলতে থাকে, আমি একজন কসাই, আর আমার ছেলে গত 2 দিন ধরে নিখোঁজ। সারাবান তার নাম, ঠিকানা, বয়স জিজ্ঞেস করে। তখন মুরুগেসন বলে, আমার ছেলের নাম কার্শি, আর সে একজন ফিজিওথেরাপিস্ট, 27 বছর বয়স, 2 দিন ধরে নিখোঁজ। দয়া করে তাকে খুঁজে দিন, সে আমাদের একমাত্র সন্তান। সারাবান বলে, ঠিক আছে, আপনি কমপ্লেন লিখিয়ে যান, আমরা আপনার ছেলেকে খুঁজে বের করব। সারাবান বাড়িতে চলে আসে। দেখা যায় তার স্ত্রী সিরিয়াল দেখতে একেবারেই মগ্ন। এদিকে সারাবান যে বাসায় ফিরে ফ্রেশ হয়েছে এটা সে খেয়ালই করেনি। এরপরে তারা দুজন একসাথে খাবার খেতে থাকে। ঠিক তখনই কারানান তাকে ফোন করে। সেই কনস্টেবল বলে, স্যার, আমরা কাশি কেসটা নিয়েছি, প্রাইমারি ইনকোয়ারি করেছি, কিন্তু তেমন কোনো রহস্যজনক কিছুই খুঁজে পাইনি। কাশির 4 জন বন্ধু ছিল, কিন্তু তারা কাশির মিসিং হওয়ার ব্যাপারে তেমন কিছুই জানে না বলে জানিয়েছে। এছাড়া কাশির কোনো ফিনান্সিয়াল প্রবলেমও ছিল না, তার কোনো শত্রুও ছিল না, এটা কাশির বাবা মাও বলেছে। আর কাশি একটি ক্লিনিকের ওএমআর ছিল। তখনই সারাবান কাশির ক্লিনিকে চলে যায়। সেখানে রিসেপশনিস্টের কাছে জিজ্ঞেস করে কাশির ব্যাপারে, এছাড়া এই ক্লিনিকের ব্যাপারেও জিজ্ঞেস করে। মেয়েটি বলে, এই ক্লিনিকটা খোলা হয়েছে 5 বছর, আর এখানে সে ছাড়া আরও একজন মহিলা কাজ করে, যেখানে এই ক্লিনিকটি পরিষ্কার করে সে রেগুলার। এরপরেই সারাবান সেই ডক্টরের রুমে অর্থাৎ কাশির রুমে চলে যেতে চায়, কিন্তু সেটা বন্ধ ছিল, যার ফলে সারাবান অন্য একজন কনস্টেবলকে বলে দরজাটা ভেঙে ফেলার জন্য। সেই রুমের ভেতরেই কাশির চেম্বার ছিল এবং রোগীদের ট্রিটমেন্ট করত, কিন্তু সেখানে তারা তেমন কিছুই খুঁজে পায় না। সেই মেয়েটির কাছ থেকে জিজ্ঞেস করে তারা জানতে পারে কাশির ডক্টর হিসেবে খুবই ভালো ছিল, রোগীদের দ্রুত সারিয়ে তুলত। এছাড়া কাশি ক্লিনিক, জিম এবং বাড়ি ছাড়া অন্য কোথাও যেত না, আর রিসেন্টলি ক্লিনিকেও কোনো ঝামেলা ছিল না। এরপরে দেখা যায় কাশির ব্যাপারে আশেপাশে অনেক জায়গায় তারা খোঁজ করে, কাশির ছবি দেখিয়ে। ফার্মেসি সহ আরও কয়েকজন লোক বলে কাশি খুবই ভালো একজন মানুষ এবং সে সবসময় হাসি খুশি থাকত। সারাবান বলতে থাকে, আমরা যখন কেসটা ইনভেস্টিগেশন করছিলাম তখন একটা সোর্সের মাধ্যমে আমরা একজনের খবর পাই যার সাথে কাশির একটা সম্পর্ক ছিল, আর আমরা সেখানে চলে যাই সেই মহিলাকে খুঁজে বের করার জন্য। সেখানে যেয়ে কয়েকজনকে ছবি দেখানোর পরে অবশেষে একজন চিনতে পারে সেই মহিলাকে। সেই মহিলার নাম ছিল মীনাক্ষী। মীনাক্ষীকে তারা সেখানেই কিছুটা জিজ্ঞাসাবাদ করে। এরপরে তাকে তারা নিয়ে আসে ইন্টারোগেশন করার জন্য। সেখানে সারাবান মীনাক্ষীকে বলে, আমরা যেহেতু এত দূর চলে এসেছি, তুমি বুঝতেই পারছো তোমার ব্যাপারে আমরা সবই জানি, তোমার বাচ্চার ট্রিটমেন্ট কেমন চলছে। এতে মীনাক্ষী ভয় পেয়ে যায়, বলে স্যার কি হয়েছে? তখনই সারাবান বলে, তুমি তো জানোই আমরা এখানে কেন এসেছি, আমরা এখানে কাশির ব্যাপারে জানতে এসেছি। তখনই মীনাক্ষী ভয় পেয়ে যায় আর বলতে থাকে, স্যার, আমি তার ব্যাপারে কিছুই জানি না, আমি শুধু তার কাছ থেকে টাকা ধার নিয়েছিলাম আমার বাচ্চার চিকিৎসা করার জন্য। মীনাক্ষী বলতে শুরু করে। মীনাক্ষী বলে, আমার হাজব্যান্ড মদ্যপায়ী, সে আমার কাছ থেকে টাকা নিয়ে যেত মদ খাওয়ার জন্য, যেগুলো আমি আমার বাচ্চার চিকিৎসার জন্য জমাতাম। আর এই নিয়ে একদিন তার সাথে আমার ঝগড়া লেগে যায়,
আর তখনই সে আমাকে মারধর করে, যার ফলে আমি কোমরে অনেকটা ব্যথা পাই। আর এই জন্যই আমি সেই ফিজিওথেরাপিস্টের কাছে গিয়েছিলাম, অর্থাৎ কাশির কাছে। দেখা যায় সেখানে মীনাক্ষী কাশিকে বলেছিল সে তার কোমরে চোট পেয়েছে সিঁড়ি থেকে পড়ে গিয়ে। এছাড়া সে সারাদিন দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করে, এই জন্যই হয়তো তার কোমরে বেশি চোট পেয়েছে সে। কাশি সেখানে মীনাক্ষীর চেক আপ করতে থাকে। ঠিক তখনই তার রিসেপশনিস্ট সেখানে চলে আসে আর বলে একটি মেয়ের মুখের ভেতরে পয়সা ঢুকে গেছে। আর মীনাক্ষী বুঝতে পারে সেটা তার মেয়ে ছিল। সে পাগল হয়ে যায়, কাঁদতে থাকে। ঠিক ওই সময়ে কাশি সেই মেয়েটির ট্রিটমেন্ট করে। মেয়েটিকে উল্টো করে ঝুলিয়ে তার গলার ভেতর থেকে অনেক কষ্ট করে সে কয়েনটি বের করে ফেলে। আর এতে মীনাক্ষী তার প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করে। কাশি ছোট্ট মেয়েটিকে তার নাম জিজ্ঞেস করে, কিন্তু মেয়েটি তোতলাতে তোতলাতে বলতে থাকে। আর তখনই কাশি বুঝতে পারে মেয়েটির সমস্যা। মীনাক্ষীও বলে যে তার চিকিৎসা করানো হবে। তখনই কাশি সাথে সাথে একজন ডক্টরকে কল করে আর একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করে দেয়। এটা দেখে মীনাক্ষী একটু অবাক হয়ে যায়। এছাড়া মীনাক্ষী অনেক খুশিও হয়, কারণ সে এই পর্যন্ত অনেক ডক্টর দেখিয়েছে। মীনাক্ষীর মেয়ের এই সমস্যাটা কোনোভাবেই ভালো হচ্ছিল না। আর কাশি তাকে বলেছে এই ডক্টর খুবই ভালো ট্রিটমেন্ট করে, তার মেয়ে আশা করি সুস্থ হয়ে যাবে। আর এরপরেই মীনাক্ষীকে সেই ডক্টর কাশি তার বাড়িতে নামিয়ে দেয়, কারণ মীনাক্ষীর বাড়ি তাদের পাশেই ছিল। এরপরে দেখা যায় মীনাক্ষী একটি দোকান চালিয়ে তার পরিবার চালাতো। কিন্তু হঠাৎ করে একদিন রাতের বেলা মীনাক্ষীর বাড়িতে একজন লোক চলে আসে। আসলে এটা ছিল মীনাক্ষীর পাওনাদার। মীনাক্ষী তার কাছ থেকে টাকা ধার নিয়েছিল, কিন্তু গত কয়েক মাসে মীনাক্ষী সেই টাকার 1 টাকাও ইন্টারেস্ট পরিশোধ করতে পারেনি। আর এই জন্য সেই লোকটা সেখানে চলে আসে। মীনাক্ষী বলে সে টাকাটা দিয়ে দেবে। সেই লোকটা বলে আমি জানি তুমি টাকা দিতে পারবে না, আর এই জন্য সুদের টাকা উসুল করার জন্য আমি অন্য একটা ব্যবস্থা নিয়েছি। দেখা যায় সেই লোকটা সেখানে একজন মহিলাকে নিয়ে এসেছিল। মীনাক্ষীর যে রুমে তার 2টি মেয়ে ঘুমাচ্ছিল, মীনাক্ষীকে বলে তাদের উঠিয়ে নিয়ে এসো। মীনাক্ষী সেটাই করে। অবশেষে সেই লোকটা সেই মহিলাকে নিয়ে সেই রুমের ভেতরে সময় কাটায়। আর যাওয়ার সময় বলে এই মহিলাও আমার কাছ থেকে টাকা ধার নিয়েছিল, কিন্তু পরিশোধ করতে পারেনি, যার ফলে তার আজকে এই অবস্থা। তুমি যদি টাকা পরিশোধ করতে না পারো তাহলে এই দিনের জন্য রেডি থেকো। এতে মীনাক্ষী অনেক ভয় পেয়ে যায়। এর কিছুদিন পরে দেখা যায় সেই লোকটা আবারও একদিন মীনাক্ষীর বাড়িতে আসে এবং মীনাক্ষীর 2 মেয়েকে বাইরে বের করে দিয়ে মীনাক্ষীকে সে একটি রুমের ভিতরে আটকে রাখে আর বলে তুমি যেহেতু টাকা পরিশোধ করতে পারোনি তাই আমি অন্য ব্যবস্থা নিয়েছি। অর্থাৎ সে মীনাক্ষীর সাথে থাকতে চেয়েছিল। এটা মীনাক্ষী বুঝতে পেরে অনেক রিকোয়েস্ট করে, কাঁদতে থাকে, কিন্তু সেই লোকটা মীনাক্ষীকে জোর করতে শুরু করে। এদিক দিয়ে পাশেই সেই ডক্টর কাশি যাচ্ছিল। তখনই হঠাৎ করেই দেখতে পায় সেই বাড়ির পাশে অনেক লোক জমা হয়ে রয়েছে। সে নিচে নামে আর সবার কাছ থেকে জিজ্ঞেস করে। তখনই তারা বলে মীনাক্ষী আসলে ওনার কাছ থেকে টাকা ধার নিয়েছিল, কিন্তু পরিশোধ করতে পারেনি, যার ফলে বেচারির আজকে এই অবস্থা। আর এটা দেখার পরে সে দেখতে পায় সেই লোকের কয়েকজন লোক মীনাক্ষীর ঘরের বাইরে পাহারা দিচ্ছিল, যাতে আশেপাশে কেউ সেই লোকটাকে বাধা দিতে না পারে। এদিকে মীনাক্ষী সেই লোকটাকে বলছিল আমি দরকার পড়লে না খেয়ে, দরকার পড়লে আমার বাড়িটা বিক্রি করে আমি আপনার টাকা পরিশোধ করে দেব, কিন্তু তারপরও আপনি আমার সাথে এমন করবেন না। এদিকে কাশি সেই লোকদের এড়িয়ে বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু সেই লোকেরা কাশিকে বাধা দেয়, যার ফলে কাশি রেগে যায় এবং তাদের মারধর করতে শুরু করে। এরপরে আর কি কাশি দরজা ভেঙে ফেলে আর সেই লোকটা কাশিকে দেখার পরে রেগে যায়, কিন্তু সে বাইরে এসে দেখতে পায় তার সব লোকেরা সেখানে পড়ে রয়েছে। বুঝতেই পারে যে কাশি তাদের পিটিয়েছে। এরপরে আর কি কাশি সেই লোকটাকেও প্রচণ্ড মারধর করে, এমনকি তাকে মেরেই ফেলছিল, কিন্তু মীনাক্ষী এসে তাকে বাধা দেয় আর বলে ছেড়ে দাও তাকে। এরপরে সেই লোকটা বলে তাহলে আমার টাকা দাও। তখন মীনাক্ষীকে সেই ডক্টর জিজ্ঞেস করে কত টাকা পাবে। মীনাক্ষী বললে কাশি বলে ঠিক আছে তুমি এই টাকাটা আমার কাছ থেকে নিয়ে যেও। এরপরেই মীনাক্ষী কাশির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকে। মীনাক্ষী বলছিল কাশি আমার কাছে দেবতার মতো, কারণ সেই দিনের পর থেকে আমার ঋণের টাকা পরিশোধ, আমার বাচ্চাদের ট্রিটমেন্ট সবকিছুর দায়িত্বই কাশি নিয়েছিল। কাশির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি শেষ করতে পারবো না। সারাবান বলতে থাকে আমাদের ইনকোয়ারিতে কাশি একজন নিতান্তই ভালো মানুষ হিসেবে বের হচ্ছিল, তার সাথে শুধুমাত্র পান্ডিয়ানির ঝগড়া হয়েছিল, কিন্তু যেদিন থেকে কাশি নিখোঁজ সেদিন থেকে পান্ডিয়ানি নিখোঁজ। কিন্তু আমার সন্দেহ হচ্ছে সে কি নিখোঁজ নাকি লুকিয়ে পড়েছে। আমরাও তাকে খুঁজে বের করার চেষ্টা করছিলাম। এরপরেই সারাবান চলে যায় কাশির 4 বন্ধুর সাথে দেখা করতে। তাদের সাথে কথা বলে জানতে পারে কাশি নিতান্তই একজন ভালো মানুষ ছিল। সে বন্ধুদের সবসময় হেল্প করত, তার সাথে কোনো ঝামেলাও ছিল না।
শাহরাবান জিজ্ঞেস করে কাশির কারোর সাথে সম্পর্ক ছিল কিনা ভালোবাসার। তখন তারা বলে হ্যাঁ, দুর্গা নামের একটি মেয়ের সাথে কাশির ভালোবাসার সম্পর্ক ছিল, যে তার ক্লিনিকেই কাজ করত। এরপরেই দেখানো হয় একদিন ক্লিনিকে আসার পরে ক্লিনিকটা খুব সুন্দর করে সাজায় দুর্গা, আর এটা দেখার পরে কাশি অনেক খুশি হয়ে যায় আর দুর্গার প্রশংসা করতে শুরু করে। আর দেখা যায় দুর্গা তার দায়িত্ব খুব ভালো করে পালন করত, আর এই জন্য কাশি খুশি ছিল। এমনকি দুর্গা যখন সেই কালেকশনের টাকা দিত, কাশি সেটা না গুনেই রেখে দিত। দুর্গা তাকে বলতো স্যার গুনে দেখেন। কাশি বলতো তুমি তো গুনেছ, তাতেই হবে, আমি তোমাকে বিশ্বাস করি। আর এতে দুর্গাও খুশি হয়ে যায়। আর এভাবেই ধীরে ধীরে তাদের মধ্যে সম্পর্কটা ভালো হয়ে যায়। একসাথে তারা বসে লাঞ্চও করত। একদিন দেখা যায় বাড়ি ফেরার সময় দুর্গা বাস স্টপে দাঁড়িয়েছিল বাসের জন্য। ঠিক তখনই কাশি সেখান দিয়ে যাচ্ছিল। দুর্গাকে দেখিয়ে সে থেমে যায় এবং দুর্গাকে বলে আমিও ওই দিক দিয়ে যাচ্ছি, চলো আমি তোমাকে নামিয়ে দিয়ে যাই। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, তাই দুর্গাও আর না করে না, গাড়িতে উঠে বসে। আর এরপরে যাওয়ার সময় কাশি খুব সুন্দর একটা মিউজিক প্লে করে, আর যে গানটা দুর্গারও খুব পছন্দ হয়। এরপরে দেখা যায় কাশি দুর্গাকে একটি রেস্টুরেন্টে নিয়ে আসে। কাশি দুর্গাকে বলে আমার খুব খিদে পেয়েছে, তাই আমি সরাসরি তোমাকে এখানে নিয়ে আসলাম, তুমি আমার সাথে কিছু খেয়ে নাও। এরপরেই তারা সেখানে খাবার খায়, কিন্তু কিছু খাবার বেঁচে গিয়েছিল। তখন দুর্গা বলে এই খাবারগুলো আমি পার্সেল নিয়ে যেতে চাই। কাশি জিজ্ঞেস করে কেন? দুর্গা বলে আসলে বাসায় আমার দাদা রয়েছে, তার জন্যই নিয়ে যাচ্ছিলাম। কাশি যদিও নতুন খাবার নিয়ে যেতে চায়, কিন্তু দুর্গা বলে এতটুকুই যথেষ্ট। তখন কাশি বলে ঠিক আছে। এরপরে একদিন কাশি এবং দুর্গা ক্লিনিকে যখন আসে, কাশি দুর্গাকে তার বার্থডে উইশ করে। এটা শুনে দুর্গা অবাক হয়ে যায় আর বলে স্যার আপনি কি করে জানলেন? আমি তো কখনো আপনাকে বলিনি, ইভেন কাউকেই বলিনি। কাশি বলে আর বলো না, অনেক কষ্টে জোগাড় করেছি, জানতে পেরেছি। এরপরেই ছোট্ট একটা গিফট তার হাতে তুলে দেয় আর বলে তুমি বলো যদি তোমার এটা পছন্দ হয়ে থাকে। দুর্গা গিফটটা খোলার পরেই অবাক হয়ে যায়, কারণ সেটা একটা স্বর্ণের আংটি ছিল। আর এতে দুর্গা বলে স্যার এত দামি গিফট কেন? কাশি বলে তুমি এই ক্লিনিকটাকে খুব সুন্দর করে চালাও, এই ক্লিনিক চালাতে তুমি আমাকে যতটা সাহায্য করো তার থেকে এই গিফটটা অনেক ছোটই। এরপরেই কাশি দুর্গাকে সেই আংটিটা নিজের হাতে পরিয়ে দেয় এবং তার হাতে কিস করে এবং তার বার্থডে উইশ করে। আর এতে দুর্গা অনেক খুশি হয়ে যায়। শাহরাবান বলতে থাকে কাশির বন্ধুদের কাছে আমরা জানতে পারি কাশির একটি ভালোবাসার সম্পর্ক ছিল, কিন্তু তার প্রেমিকা কোথায়, অর্থাৎ সেই দুর্গা কোথায়। এরপরেই দেখা যায় শাহরাবান কাশির বাড়িতে চলে আসে এবং তার রুমটা সার্চ করে, কিন্তু তার আগেই দেখা যায় কার্নার কাছে মিনিস্টার তিরুমূর্তি কল করে এবং সেখান থেকে সে শাহরাবানের সাথে কথা বলে। মিনিস্টার তিরুমূর্তি বলে ডক্টর কাশি নিখোঁজ হওয়ার যে কেসটা তুমি ইনভেস্টিগেশন করছো সেটার সকল আপডেট তুমি আমাকে দেবে। শাহরাবান বলে ঠিক আছে। ফোন রাখার পরে শাহরাবান কাশির বাবা মাকে জিজ্ঞেস করে মিনিস্টার তিরুমূর্তির সাথে আপনার কি কোনো সম্পর্ক রয়েছে বা আপনি তাকে রিকোয়েস্ট করেছেন? কাশির বাবা বলে না, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, ইভেন আমরা তাকে চিনিও না। শাহরাবান ভাবতে থাকে তাহলে কাশির সাথে তার কি সম্পর্ক ছিল আর কেনই বা সেই কেসের ডিটেলস জানতে চাইছে। এদিকে কাশির রুম সার্চ করার পরে দেখা যায় কার্না এবং তামিজ দুজনে মিলে কিছু এভিডেন্স খুঁজে পায়। সেটা হচ্ছে কাশির ব্যাগ থেকে কয়েকটি মোবাইল, কয়েকটি হার্ড ডিস্ক এবং কয়েকটি সিম তারা খুঁজে পায়। শাহরাবান যখন এই বিষয়গুলো জানতে পারে সে বলে হার্ড ডিস্কগুলোতে যত ধরনের ইনফরমেশন রয়েছে সিম এবং মোবাইলে সবকিছু রিকভার করো, এমনকি কাশির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো চেক করো, সেখানকার যত ধরনের ফ্রেন্ডস আছে সবগুলোকে ক্রস চেক করো। এরপরে কাশির বাবা মার কাছ থেকে জানতে পারে তার একজন অ্যাডভোকেট বন্ধু ছিল সুরাগা নাম। শাহরাবান তার সাথে যেই দেখা করে, আর সেখান থেকে শাহরাবান জানতে পারে সে একজন অ্যাডভোকেট হওয়ার সত্ত্বেও সে একজন পার্টি সেক্রেটারি, আর তার সাথে কাশির অনেক ভালো সম্পর্ক ছিল। সে বলতে থাকে কাশি আমার বন্ধুর চাইতে ছোট ভাইয়ের মতো বেশি ছিল, আর সে খুব ভালো একজন মানুষ ছিল, খুব ভালো ডক্টরও ছিল। যখন থেকে সে নিখোঁজ হয়েছে আমার মনটা খুবই খারাপ। এরপরেই দেখা যায় কাশির কাছে সাইবার ডিপার্টমেন্ট থেকে কল আসে, আর সেখান থেকে তারা জানতে পারে কাশির লাস্ট লোকেশন তারা বের করে ফেলেছে। শাহরাবান তার টিমকে নিয়ে সেখানেই চলে যায়, যেটা ছিল একটা ময়লার আড়ত। কার্না বলতে থাকে স্যার এই ময়লার ভাগারেই কাশির ফোনটা শেষবারের মতো সুইচ অন হয়েছিল, এরপরে আবার বন্ধ হয়ে যায়। এরপরেই দেখা যায় শাহরাবান সেখানের একজন লোককে জিজ্ঞেস করে যে গত কয়েকদিনের ভেতরে এখানে সন্দেহজনক কিছু হয়েছে কিনা। তখনই সেই লোকটা বলে না স্যার, আমি গত এক সপ্তাহ যাবৎ এখানেই আছি, সেই ধরনের কিছুই হয়নি। অন্যদিকে চারপাশেই সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে, এমন কিছু হলে আমরা অবশ্যই জানতে পারতাম। তখনই শাহরাবান সেখানে ডগ স্কটকে ডেকে নেয়।
এরপরে সেই ডগ স্কোয়াডের মাধ্যমে পুরো জায়গাটা ভালো করে খোঁজা হয়, কিন্তু তারা তেমন কোনো ইনফরমেশন পাচ্ছিল না। হঠাৎ করেই তারা সেখানে রক্তমাখা একটা বস্তা দেখতে পায়, কিন্তু সেটা খুলতেই তারা দেখতে পায় সেটার ভেতরে মুরগির অবশিষ্ট অংশ ছিল। এরপরেই সারাবান তার টিমকে নিয়ে চলে যায় কাশির লাস্ট অ্যাক্টিভ লোকেশনে, কারণ সেখানে তারা তেমন কোনো ইনফরমেশনই পাচ্ছিল না। এজন্য সেই বাড়িতে চলে যায়। সেই বাড়ির কেয়ারটেকারকে সারাবান জিজ্ঞাসাবাদ করে। সেই কেয়ারটেকার সারাবানকে বলে এই বিচ হাউসটা অরুণের, আর সে বিদেশে থাকে, আর এই বিচ হাউসের দেখাশোনা সে গত 8 থেকে 10 বছর ধরে করছে। এরপরে সেই লোকটাকে কাশির ফটো দেখানো হয়। ফটো দেখার সাথে সাথে লোকটা চিনে ফেলে আর বলে এ তো অরুণের বন্ধু। আর সেই বৃদ্ধ লোকটাও কাশি নামে অনেক প্রশংসা করে। এছাড়া সেই লোকটা এটাও বলে যে গত 5 দিন আগেই এই বিচ হাউসে কাশি এসেছিল। শুধু সেই দিনই নয়, এর আগেও সে মাঝে মধ্যে এখানে একা যাওয়া আসা করত, সময় কাটাতো একা একা। এরপরেই সারাবান সেই বৃদ্ধ লোকটার কাছে জানতে পারে যে এই বিচ হাউসে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। এটা শুনে তার একটু সন্দেহ হয়, এত বড় বাড়ি কিন্তু সিসিটিভি ক্যামেরা নেই কেন? এরপরেই সেই অরুণের নাম্বারটা তারা নিয়ে নেয়। এরপরেই তারা সেই বিচ হাউসটা দেখে শুনে সেখান থেকে কিছু না পেয়ে চলে আসে। এরপরে তামিন্স বলে, স্যার আমরা কাশির সব কন্ট্যাক্ট চেক করেছি, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও চেক করেছি, সেখান থেকে তেমন কোনো ইনফরমেশনই পাওয়া যায়নি। এছাড়া সেই হার্ড ডিস্কগুলো আর ল্যাপটপগুলো আমরা হ্যাক করার চেষ্টা করছি, ওপেন করার চেষ্টা করছি, হ্যাকাররা সেই কাজগুলো করছে। এর একদিন পরেই দেখা যায় সেই হ্যাকার টিম ল্যাপটপ এবং হার্ড ডিস্ক দুটোই ওপেন করে ফেলে, কিন্তু সেখান থেকে জানা যায় সেগুলোর ভেতরে শুধুই মুভি ছিল, আর কোনো ইনফরমেশনই ছিল না। এতে আরও একটু অবাক হয় শারবান বলতে থাকে, আমরা সব জায়গায় একটা নাম কমন পেয়েছি, কাশির ফ্রেন্ড লিস্টে, কাশির কন্ট্যাক্ট নাম্বারে, এমনকি কাশির পেশেন্ট লিস্টে, সেটা হচ্ছে প্রিয়া। আর এই জন্য শারবান তামিজকে নিয়ে সে প্রিয়ার সাথে দেখা করতে যায়। যদিও প্রিয়া তাদের দেখে প্রথমে ভেবেছিল তার পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য এসেছে। শারবান তখন প্রিয়াকে বলে, আমরা পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য আসিনি, আমরা আপনার অতীত সম্পর্কে জানতে এসেছি, আমরা ফিজিওথেরাপিস্ট কাশির সম্পর্কে জানতে এসেছি, তার সাথে আপনার কি সম্পর্ক ছিল। এটা শোনার পরে প্রিয়া একটু অবাক হয়ে যায়, আর প্রিয়া বলতে থাকে, প্রিয়া বলে কাশির সাথে প্রথমবার আমার জিমে দেখা হয়, সেই দিন প্রিয়া জিম করছিল আর তার হাজব্যান্ড ইউএস থেকে তাকে কল করে। তখন প্রিয়া তার হাজব্যান্ডকে বলে, আমি তোমাকে কতবার বলেছি আমরা বাচ্চা কবে নেব, কিন্তু তুমি আমার ঠিকঠাক উত্তর কেন দিচ্ছ না? আসলে প্রিয়ার হাজব্যান্ড ইউএসএ থাকতো আর প্রিয়া শহরে একাই থাকতো, এছাড়া তার বাবা মাও গ্রামে থাকতো। আর এরপরেই ঘটনাক্রমে কাশির সাথে আমার টাওয়েলটা এক্সচেঞ্জ হয়ে যায়। এরপর আমি তাকে সরি বলে তারটা ফেরত দেই, কিন্তু হঠাৎ করে জিম করতে যেয়ে আমি ব্যথা অনুভব করি। সাথে সাথে কাশি আমার ট্রিটমেন্ট করে, সেখানে আমি কিছুটা রিলিফ পেলেও পুরোপুরি ভালো হয়ে যায় না, সেই ব্যথাটা আমার থেকেই যায়। কাশি সেই জিমেই আমাকে একটা কার্ড দিয়েছিল তার ক্লিনিকে যাওয়ার জন্য, আর অবশেষে সে ব্যথা সহ্য করতে না পেরে আমি তার সাথে ক্লিনিকে যেয়ে দেখা করি। আর এরপরে সেই ক্লিনিকে যাওয়ার পরে কাশির সাথে প্রিয়ার কথা হতে থাকে ট্রিটমেন্ট করার সময়। আর সেখান থেকে কাশি জানতে পারে প্রিয়া এই শহরে একাই থাকে, তার হাজব্যান্ড ইউএসএ থাকে আর তার বাবা মা গ্রামে থাকে। প্রিয়া বলতে থাকে, তার ট্রিটমেন্ট নেওয়ার পরে আমি ভালো হয়ে গিয়েছিলাম, কিন্তু এরপরে তার সাথে আমার আর কোনো দেখা হয়নি। যখনই প্রিয়া জানতে পারে সে মিসিং, প্রিয়া বলে, স্যার লোকটা খুবই ভালো একজন মানুষ, তাকে খুঁজে বের করুন। তখনই শারাবান বলে, আপনার হাজব্যান্ড সুকুমার কিছুদিন আগেই চেন্নাইতে এসেছিল, আর আপনাকে কোনো ইনফরমেশন না দিয়ে সে আবার ফেরত গেছে কেন? প্রিয়া বলে, কি বলছেন? আমার হাজব্যান্ড চেন্নাইতে যদি আসে তাহলে কেন আমাকে ইনফর্ম করবে না? শারাবান বলে, হয়তো সে কোনো ইমার্জেন্সি কাজে এসেছিল তাই আবার চলে গেছে। এরপরেই দেখা যায় হঠাৎ করেই থানা থেকে ফোন আসে, আর তারা বলে কেউ একজন লোক থানায় এসেছে এবং সে নিজেকে দাবি করছে সেই কাশিকে খুন করেছে। এটা শুনে শারাবান প্রিয়া দুজনেই অবাক হয়ে যায়। থানায় আসার পরে শারাবান এবং তার টিম আরও অবাক হয়ে যায় যখন তারা সেই খুনিকে দেখে, কারণ সেই লোকটা ছিল সেই বৃদ্ধ লোক কেয়ারটেকার যে অরুণের বিচ হাউসটাকে দেখাশোনা করত। সেই বৃদ্ধ লোকটা বলে, হ্যাঁ আমি কাশিকে খুন করেছি। ঠিক তখনই আরও একটা টুইস্ট চলে আসে। থানায় কাশির বাবা মা চলে আসে আর বলে, স্যার আমার ছেলে বেঁচে আছে, কিছুক্ষণ আগেই আমাকে ফোন করেছিল, আসলে ওর ফোনটা নষ্ট হয়ে গিয়েছিল যার জন্য ও এতদিন আমাদের কল করতে পারেনি, আসলে একটা ইমার্জেন্সি কাজে বাইরে গেছে শহরের বাইরে, তাই আমাদের বলে যেতে পারেনি, আর সেখানে যাওয়ার সময় ফোনটা নষ্ট হয়ে যায় তাই সে কন্ট্যাক্টও করতে পারেনি। কাশি আমাদের বলেছে আমরা যে মিসিং কমপ্লেনটা লিখিয়েছি সেটা উইথড্র করার জন্য। এতে শারাবান সহ থানার সবাই অবাক হয়ে যায় আর গোলক ধাঁধায় পড়ে যায়, কারণ একটু আগেই সে বৃদ্ধ লোক বলছে সে কাশিকে খুন করে ফেলেছে, আর এখন তার বাবা মা বলছে কাশি বেঁচে আছে তাকে ফোন করেছে। কোনটা সত্যি
সারাবান কাশির বাবা মাকে বলে, ঠিক আছে, আগে কাশি আসুক, আমাদের সাথে দেখা করুক, তারপরে আমরা কমপ্লেনটা উইথড্র করব। এরপরেই সারাবান তামিজকে বলে কাশি যে নাম্বার থেকে কল করেছিল সেটার ডিটেলস এবং লাস্ট লোকেশনটা খুঁজে বের করার জন্য। এরপরেই সিন কিছুটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। কাশি একবার একটা ওয়েডিংয়ে গিয়েছিল, আর সেখানেই তার সাথে অনিতা নামের একটি মেয়ের পরিচয় হয়। তারা একসাথে এনজয় করে, নাচ গান করে। ঠিক ওই সময়টাতে দেখা যায় কাশির একজন বন্ধুও ছিল, নীলা। আর এরপরেই নীলার কাছে সে অনিতার ব্যাপারে জিজ্ঞেস করে। কাশিকে নীলা বলে আসলে অনিতার হাজবেন্ড রিসেন্টলি মারা গেছে। আর অনিতার ব্যাপারে আরও কিছু ইনফরমেশন দেয় নীলা কাশিকে। আর এরপরেই কাশি অনিতার সাথে যেয়ে দেখা করে, তার সাথে কথা বলে, সেলফিও তোলে, এমনকি তার কার্ডটাও দিয়ে আসে। যদি কখনো কোনো প্রবলেম হয় সে যেন কাশির ক্লিনিকে চলে আসে। এরপরেই কাশির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে অনিতা দেখতে পায় তার একটি ভিডিও, যেখান থেকে তার কাশির কথা মনে পড়ে। আর এরপরেই সে কাশিকে নক দেয়, আর সেখান থেকেই তাদের কথা হতে শুরু করে। আর একটা সময় কথা বলতে বলতে তারা বন্ধু হয়ে যায়, আর অনেক বেশি সময় তারা একে অপরের সাথে কথা বলতে থাকে, সময় কাটায়। এরপরেই কাশির বার্থডেতে অনিতা যখন তাকে উইশ করে তখন কাশি বলে, আজকে কি আমরা দেখা করতে পারি? অনিতা জিজ্ঞেস করে কেন? কাশি বলে বার্থডে সেলিব্রেট করার জন্য। অনিতা তখন রাজি হয়ে যায়, আর সে বিচ হাউসে চলে আসে কাশির কথা মতো। আর সেখানেই তারা বার্থডে সেলিব্রেট করে। কিন্তু যখনই অনিতা কাশিকে কেক খাওয়াতে যাবে, দেখতে পায় কাশি কাঁদছে। অনিতা তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। কয়েকবার জিজ্ঞেস করার পরে কাশি বলে, আসলে আমি দুর্গা নামের একটি মেয়েকে ভালোবাসতাম। আমাদের দিনটা ভালোই যাচ্ছিল, জীবনটা সুখেই কাটছিল। কিন্তু আমার বার্থডেতে আমরা বাইক রাইডে যাই, কিন্তু সেই রাইডে হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্টে সে মারা যায়। সে মারা যাওয়ার পরে আমি আমার জীবনের উদ্দেশ্যটাই হারিয়ে ফেলেছিলাম। কিন্তু এরপরে সেই ওয়েডিংয়ে যখন আমি তোমাকে প্রথমবার দেখলাম, তখন আমার মনে হচ্ছিল আমি ভেতর থেকে আনন্দ অনুভব করছি। এরপরেই আমার তোমার সাথে বেশি সময় থাকতে ইচ্ছে করছে। তখনই অনিতা বলে, তোমার সাথে যা হয়েছে আমার সাথেও ঠিক একই রকম হয়েছে। আমার হাজব্যান্ডের অকাল মৃত্যুটা আমি কোনোভাবেই মেনে নিতে পারিনি, কিন্তু তোমার সাথে দেখা হওয়ার পরে আমার খুব ভালো লেগেছে। আর আমাদের ভাগ্যই আমাদের একসাথে করেছে। আর সেখান থেকেই তারা একে অপরকে ভালোবেসে ফেলে। এরপরই সারাবান বলতে থাকে, আমরা অনিতার খোঁজ পাওয়ার পরে অনিতাকেও ইন্টারগেট করি। অনিতাও বলতে থাকে, আমি বেঁচে থাকার জন্য দ্বিতীয়বার সুযোগ পেয়েছিলাম শুধুমাত্র কাশির জন্য। কাশি আমার জীবন ছিল, প্লিজ ওকে খুঁজে বের করুন। এরপরই সারাবান সেই বৃদ্ধ লোকটাকে জিজ্ঞাসাবাদ করে যে তুমি যে কাশিকে খুন করেছ সেটার কি প্রমাণ রয়েছে, আর কেন তুমি তাকে খুন করেছ? বৃদ্ধ লোকটা বলতে থাকে, আমি এবং আমার নাতনি, এই দুইজন মিলে আমাদের পৃথিবীটা ছিল। আমার নাতনি ভালো পড়াশোনা করেছিল, আর এই জন্য তার চাকরির জন্য আমি সবার কাছে বলি, যাদের মধ্যে একজন ছিল কাশি। যে মেয়েটি কখনো ঘর থেকে বের হয়নি, সেই চাকরির জন্য প্রথমবার কাশির সাথে বের হয়েছিল। আর দেখা যায় সেটা ছিল আর কেউ নয়, দুর্গা। এরপরে কয়েকদিন কেটে যায় এভাবে। একদিন রাতের বেলা সেই বৃদ্ধ লোকটা যখন বাড়ি ফেরে দরজায় নক করে, কেউ দরজা খুলছিল না। কিন্তু লোকটা দেখতে পাচ্ছিল দরজার বাইরে তার নাতনি দুর্গার জুতো রয়েছে। সে ভাবতে থাকে হয়তো কাজ থেকে ফেরে দুর্গা ঘুমিয়ে পড়েছে, আর এই জন্য সে জানালা দিয়ে নক করতে থাকে। কিন্তু জানালা খোলার পরে সে দেখতে পায় দুর্গা ফাঁসিতে ঝোলার প্রস্তুতি নিচ্ছে। আর এতে সে প্রচণ্ড কান্নাকাটি করতে থাকে, আর বলে তুমি এমনটা কখনো করো না, একবার দরজা খোলো। অবশেষে দুর্গা তার দাদার অনুরোধে দরজা খোলে, এবং লোকটা দুর্গাকে জিজ্ঞেস করতে থাকে কি হয়েছে, তুমি কেন এত বড় একটা সিদ্ধান্ত নিলে? তখনই দুর্গা বলতে থাকে, আমি ভুল করে ফেলেছি দাদু। এরপরেই দুর্গা একদিনের ঘটনা বলে, যেদিন ক্লিনিকে সে একটি ফুলের উপরে মালা চড়াচ্ছিল, ঠিক ওই সময়টাতে সেখান থেকে সে পড়ে যায় আর পায়ে ব্যথা পায়। ঠিক তখনই সেখানে কাশি চলে আসে এবং তাকে সাহায্য করে। আর তার পায়ে কোথায় ব্যথা পেয়েছে সেটা ঠিক করার জন্য তার পাকে বাজেভাবে স্পর্শ করতে থাকে। যদিও দুর্গা তাকে নিষেধ করেছিল, কিন্তু কাশি বলে চিকিৎসা করার জন্য এটা করতেই হবে, আমাকে সহযোগিতা করো। আর যেহেতু দুর্গাও কাশিকে ভালোবাসত, তাই সে বাধা দেয় না। এরপরে আরও একদিন কাশি দুর্গাকে বলে, আজকে আমার শরীরটা অনেক ম্যাচম্যাচ করছে, তুমি যদি একটু মাসাজ করে দিতে খুব ভালো লাগতো। আর এরপরে দুর্গা সেটাই করে, কিন্তু সেখানে একটা সময় তারা ক্লোজ হয়ে যায়। যদিও দুর্গা আপত্তি করছিল, কিন্তু কাশি তাকে মানিয়ে নেয়। দুর্গা কাঁদতে কাঁদতে বলতে থাকে ও বলেছিল ও আমাকে বিয়ে করবে। কিন্তু একদিন যখন কাশি তার ফোনটা রেখে কোথাও গিয়েছিল, সেই রুমে আসার পরে হঠাৎ করে মেসেজের নোটিফিকেশন আসে। দুর্গা মোবাইলটি চেক করেই সে দেখতে পায় সেখানে সোশ্যাল মিডিয়াতে কাশির সাথে আরও অনেক মেয়ের সম্পর্ক ছিল, যারা তাকে মেসেজ করেছে। আর এরপরেই দুর্গা যখন সেই মেসেজগুলো পড়ে, সেখানে একটা ভয়েস মেসেজে একটা মেয়ে বলছিল, কাশি আমি তোমাকে ভালো ভেবেছিলাম, কিন্তু এগুলো বন্ধ করো, আমি আর নিতে পারছি না। এরপরেই দেখা যায় সেখানে অনেকগুলো ভিডিও সেন্ড করা ছিল,
যখনই দুর্গা সেই ভিডিওগুলো দেখছিল সে দেখতে পায় সেখানে অনেক মেয়ের সাথে কাশি ঘনিষ্ঠ হয়েছিল আর সেগুলোর ভিডিও সে লুকিয়ে রেকর্ড করেছিল আর সেগুলোই সেন্ড করে সে তাদের ব্ল্যাকমেল করছিল। তখনই দুর্গা বুঝতে পারে যে কাশি কত বড় প্রতারক, কত বড় ধোঁকাবাজ। সে কাঁদতে শুরু করে। এরপরেই কাশি সেখানে চলে আসে আর যখনই দেখতে পায় দুর্গা তার মোবাইলটা দেখে ফেলেছে, কাশি বলতে থাকে, তুমি আমার মোবাইল ধরার সাহস কি করে ফেলে? তোমার এখানে শুধুমাত্র কাজ করা উচিত। তখনই রেগে যায় দুর্গা, হাতে থেকে তার আংটিটা ফেলে দেয় আর বলে, তুমি আমাকে চিট করেছ। আমি তোমাকে ভালোবেসেছিলাম, তোমাকে ভালো ভেবেছিলাম, কিন্তু আমি তোমাকে ছাড়ব না। তুমি অন্য সবার মতো আমার জীবনটাও নিয়ে খেলেছ। আমি পুলিশের কাছে সব বলে দেব। কাশি বলতে থাকে, তুমিও কোনো দুধে ধোয়া তুলসী পাতা নও। তুমিও বিয়ের আগে আমার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছ আর সেটারও ভিডিও আমার কাছে রয়েছে। এটা শোনার পরে দুর্গা হতবাক হয়ে যায়। কাশি তাকে বলে, তুমি যদি এর বেশি কিছু করার চেষ্টা করো তাহলে এই ভিডিওটা পুরো বিশ্বের মানুষ দেখবে, তোমাকে বিশ্বের মানুষ দেখবে। এতে একেবারে ভেঙে পড়ে দুর্গা। সবকিছু শোনার পরে দুর্গার দাদা তাকে বলে, এতে তোমার কোনো ভুল নেই, তুমি কেন মরবে? মরবে তো ওই কাশি। তখনই বৃদ্ধ লোকটা বলে, এর কয়েকদিন পরেই কাশি সেই বিচ হাউজে এসেছিল আর সে অনেক মদ্যপায়ী ছিল, অনেক মদ খেয়েছিল আর ওই সুযোগে আমি তাকে কেটে টুকরো টুকরো করে ফেলি। শাহরাবান বলে, তাহলে ওর লাশটা কোথায়? সেই টুকরোগুলো কোথায়? বৃদ্ধ লোকটা বলে, আমি সেগুলো শুয়োর দিয়ে খাইয়ে ফেলেছি। কিন্তু সেখানে সেই বৃদ্ধ লোকের কথায় শাহরবান কেন জানি বিশ্বাস করতে পারছিল না। সে ভাবছিল হয়তো এই বৃদ্ধ লোক মিথ্যে বলছে, নয়তোবা তার সাথে আরও কেউ রয়েছে। আর একটা সময় সে আবারও কেসটা ইনভেস্টিগেশন করতে থাকে। শাহরবান কাশির ল্যাপটপের ভেতরে ভালো করে সার্চ করতে থাকে, কিন্তু সেখানে মুভি ছাড়া আর কিছুই ছিল না। ধর্মীয় মুভি, রোমান্টিক মুভি, অ্যাকশন মুভি, এই ধরনের মুভি। কিন্তু তার সন্দেহ হয় যে কাশির মতো একটা মানুষের ল্যাপটপে শুধুই মুভি থাকবে, অন্য কিছুই নয়। তখনই সে শুনতে পায় কার্না একটি ছেলেকে মারধর করছে। শাহরবান জিজ্ঞেস করে কি হয়েছে। কার্না বলে, এই বয়সে এই ছেলেটি তার টিচারকে একটি মুভি পাঠিয়েছে, স্পিরিচুয়াল মুভি। শাহরবান বলে, তাতে তো ভালোই, সমস্যা কি? কার্না বলে, স্যার এটা ওই ধর্মীয় মুভি না, এটা অন্য ধরনের ব্লু ফিল্ম। এটা শুনে শাহরবান একটু চমকে যায়, কারণ কাশির ল্যাপটপেও এই নামে ফোল্ডার রয়েছে। তখন সে যেয়ে সেটা চেক করতে থাকে আর এরপরে সে মুভিগুলো প্লে করলে সে দেখতে পায় মুভির প্রথম কিছুটা অংশ মুভি ছিল আর এরপরেই কাশির রেকর্ডকৃত ভিডিও ছিল, যেখানে সে বিভিন্ন মেয়েদের সাথে ঘনিষ্ঠ হয়েছিল। তার মধ্যে একজন ছিল প্রিয়া। প্রিয়া যখন তার ক্লিনিকে ট্রিটমেন্ট করতে এসেছিল, ঠিক ওই সময়টাতে কাশির সুযোগ বুঝে প্রিয়ার কাছে চলে যায় এবং দুজনে অন্তরঙ্গ হয় আর সেটারই ভিডিও সেখানেই ছিল। এরপরেই শাহরবান তার হায়ার অফিসার কাছে পুরো কেসটা ব্রিফ করে, বলে একটা মিসিং কেস থেকে আমরা এই পর্যন্ত এসেছি। আর এই লোকটা শুধুমাত্র কয়েকটি মেয়েকে নয়, এই ধরনের অনেক মহিলার সাথে বা মেয়ের সাথে এই একই কাজ করেছে। কলেজ গার্ল থেকে শুরু করে বিবাহিত মেয়ে, কাউকেই বাদ দেয়নি এই কাশি। শাহরবান বলতে থাকে, আমার মনে হয় এর পেছনে শুধু কাশিই নয়, আরও কয়েকজন লোক রয়েছে। আপনি চাইলে আমি ইনভেস্টিগেশন করতে পারি। তখন সেই হায়ার অফিসার তাকে পারমিশন দেয়। থানায় আসার পরে শাহরবান তামিজকে বলে, এই পেন ড্রাইভের ভেতরে কিছু ফটো রয়েছে, কিছু ভিডিও রয়েছে, যেখানে বিভিন্ন লোকেরা ওইসব মেয়েদের সাথে ঘনিষ্ঠ হয়েছে যাদেরকে কাশি ব্ল্যাকমেল করত। কিন্তু ভিডিওগুলোতে আর ফটোগুলোতে সেই লোকগুলোর ফেস ব্লার করা ছিল। তুমি এখনই এইটা রিকভার করো আর সেই লোকগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করো, কিন্তু এটা কনফিডেন্সিয়াল রাখো। আর এরপরেই শাহরবান কাশি যেসব মেয়েদের ব্ল্যাকমেল করত বা মহিলাদের, তাদের সবার সাথে দেখা করে। সেসব মেয়ে আর মহিলারা বলতে থাকে কাশি প্রথমে তাদের সাথে বন্ধুত্ব করে, খুবই ভালো একজন বন্ধুর অভিনয় করে সে। আর এরপরেই ঘনিষ্ঠ হয়ে সেসব ভিডিও ধারণ করে তাদের ব্ল্যাকমেল করত কাশি। আর সে এইভাবে তাদের কাছ থেকে ব্ল্যাকমেল করে টাকা চাইত আর এতে করে তারা বাধ্য হয়ে টাকা দিত। তখন শাহরবান সবাইকে বোঝায় আর বলে তারা যেন থানায় এসে কমপ্লেন করে, তাহলেই এটার ইনভেস্টিগেশন তারা করতে পারবে। আর তারাও রাজি হয়ে যায়। কিন্তু এরপর হঠাৎ করেই শাহরবানের হায়ার অফিসার তাকে কল করে আর বলে, তোমাকে বলেছিলাম কেসটা খুব গোপনে কনফিডেন্সিয়ালি ইনভেস্টিগেশন করতে, তুমি এটা কি করলে? মিডিয়ায় লিক হলো কি করে? মিডিয়ায় এই নিউজটা নিয়ে নিউজ করছে সবাই, তুমি তাড়াতাড়ি একটা প্রেস মিটের ব্যবস্থা করো। এদিকে মিডিয়ায় যেহেতু কাশির ব্যাপারটা প্রকাশ পেয়ে গেছে যে কাশি একজন ব্ল্যাকমেলার ছিল, মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করে তাদের ব্ল্যাকমেল করত, তাদের কাছ থেকে টাকা নিত, তাই পুরো মহল্লাবাসী চলে আসে কাশির বাড়িতে। এদিকে টিভিতে কাশির বাবা মা এই নিউজটা দেখার পরে হতবাক হয়ে যায়। তারা কখনো ভাবতেই পারেনি তাদের ছেলে এমনটা হবে। পাড়া মহল্লার লোকেরা কাশির বাবা মার উপরে হামলা করে, বাড়িতে হামলা করে। অবশেষে কোনো রকম পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। কাশির বাবা মা বলে, আমরা বিশ্বাসই করতে পারছি না কাশি এমনটা হতে পারে, কারণ সে খুবই ভালো একজন ছেলে ছিল আমাদের। তখন শাহরবান বলে,
কিন্তু আপনি আপনার ছেলের কথা বলছেন, আর আমি বলছি 100টা মেয়ের কথা, যাকে এই রেপিস্ট রেপ করেছে, ব্ল্যাকমেল করেছে। এরপরে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য সব ব্যবস্থা করে শাহরাবান। আর এরপরেই অনিতার সাথে তারা আবারও ইন্টারোগেশন করতে শুরু করে। আর অনিতা এবার প্রেসারে মুখ খুলে দেয় সেদিন আসলে কি হয়েছিল। আর এরপরে একদিন রাতে কাশি অনিতাকে কল করে। কাশি বলে সে খুবই হতাশ, আসলে তার মায়ের হার্টের খুব প্রবলেম, এমার্জেন্সি অপারেশন করতে হবে। সে এমার্জেন্সির টাকার ব্যবস্থা করতে চেয়েছিল, কিন্তু সেই টাকাগুলো এখনও সে হাতে পায়নি। আর টাকা না পেলে তার মাকে বাঁচানো যাবে না। তখনই অনিতা নিজেই বলেছিল তার কিছু অব্যবহৃত জুয়েলারি রয়েছে, যেগুলো বন্ধক রেখে বা বিক্রি করে আপাতত সে টাকাগুলো ম্যানেজ করতে পারে। আর অনিতা এটা তাকে জোর করে দিয়েছিল। আর এরপর থেকেই অনিতাকে কাশি অ্যাভয়েড করতে থাকে। তার মেসেজে রিপ্লাই করছিল না, তার কল ধরছিল না, তার সাথে দেখা করছিল না। আর এরপরেই অনিতা অনেক উদ্গ্রীব হয়ে তার ক্লিনিকে তার সাথে দেখা করতে আসে আর বলে, তোমার কি হয়েছে? তুমি আমার নাম্বার ব্লক কেন করে রেখেছ? কাশি বলে, কোনো প্রবলেম নেই। আর তুমি কি এটা জিজ্ঞেস করতে এত দূর এসেছ? কাশি বলে, আমার একটা প্রবলেম হচ্ছে, আমার আরও 5 লাখ টাকা লাগবে, তুমি কি আমাকে দিতে পারবে? অনিতা বলে, আমি ইতোমধ্যে আমার জুয়েলারি, আমার মায়ের জুয়েলারিও তোমাকে দিয়েছি, আর তুমি আমাকে অ্যাভয়েড করতে শুরু করেছো, আর এখন তুমি আবারও টাকা চাইছো। তুমি আসলে কি চাও? অনিতা বুঝতে পারে যে কাশি তাকে বোকা বানিয়েছে। বলে, তুমি কি ভেবেছ আমি একজন মহিলা, তুমি সহজেই বোকা বানিয়ে আমার কাছ থেকে টাকা নিয়ে পার পেয়ে যেতে পারবে, তাই তো? কিন্তু আমি তোমাকে ছাড়ব না। তখন কাশি বলে, কি করবে? পুলিশের কাছে যাবে? যাও, এখনই আমি তোমাকে নামিয়ে দিচ্ছি পুলিশ স্টেশনে। তার আগে একটা মুভি দেখে যাও। আর এরপরেই অনিতাকে তার ঘনিষ্ঠ হওয়ার সেই ভিডিওটা দেখায়। এরপরেই অনিতাকে সে ব্ল্যাকমেল করতে থাকে আর বলে, আমি যেমনটা বলবো ওই রকমটা না করলে তুমি তোমার জীবনটা হারাবে, তোমার ভিডিও পুরো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াবে। অনিতা কাঁদতে থাকে এবং তাকে রিকোয়েস্ট করে, কিন্তু কাশি কোনো কথাই শোনেনি সেই দিন। অনিতা বলে, সেদিন সেখান থেকে ফেরার পরে আমি সুইসাইড করতে চেয়েছিলাম। শাহরাবান বলে, পুলিশে কেন কমপ্লেন করেনি? সবাই কাশিকে গডের মতো জানে, সেখানে আমার কথা কেউ বিশ্বাস করবে না। এরপরে দেখা যায় কমিশনার তীরমূর্তি কল করে শাহরাবানকে আর বলে, তোমাকে তো আমি বলেছিলাম মিস্টার কাশির কেসটাতে যত ইনফরমেশন আসবে তুমি আমাকে দেবে, তুমি সেটা না করে প্রেসমিটে কেন গেলে? এরপরে সেই পুলিশ অফিসার এসে শাহরাবানকে বলে, স্যার, কাশি যতজন মেয়েকে ব্ল্যাকমেল করেছিল সবার লিস্ট আমরা করেছি, কিন্তু তার মধ্যে একজন মেয়ে সুইসাইড করেছে। শাহরাবান তার সাথে দেখা করতে যায় এবং সেই মহিলার হাজব্যান্ডকে বলে, তুমি বলেছ তোমার ওয়াইফ স্ট্রেসের কারণে, ডিপ্রেশনের কারণে সুইসাইড করেছে, কিন্তু এই ডিপ্রেশন কি নিয়েছিল? কিন্তু সেই লোকটা বলতে চায় না, বলে আমার স্ত্রীর ডিপ্রেশনের রোগ ছিল তাই সে সুইসাইড করেছে। কিন্তু শাহরাবান তাকে বোঝায়, বলে আমরা একটা কেস হ্যান্ডেল করছি, আর সেই অপরাধীকে ধরতে পারলে অনেক মেয়ের জীবন বেঁচে যাবে। তখন অবশেষে সেই লোকটাও দেখায় কাশি তার স্ত্রীকে কিভাবে ব্ল্যাকমেল করেছে। এরপরে তারা আবারও চলে যায় মীনাক্ষীকে জিজ্ঞাসাবাদ করার জন্য। শাহরাবান বলতে থাকে, কিন্তু সেখানে যাওয়ার পরে মীনাক্ষীর ঘর বাইরে থেকে তালা দেয়া ছিল। আর এরপরে আমরা জানতে পারি যখনই কাশির কেসটা সামনে এসেছে তখন থেকেই মীনাক্ষীও মিসিং। আর এতে সন্দেহর তীরটা আমার তার দিকে যেতে থাকে। আর তখনই দেখানো হয় মীনাক্ষীকেও কিভাবে কাশি ফাঁদে ফেলেছিল। সে তার বিস হাউসে তাকে ডেকেছিল আর এরপরেই তাকে সান্ত্বনা দেয়, তার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে, আর ধীরে ধীরে একটা সময় তার সাথে ক্লোজ হয়ে যায় আর একই রকমভাবে মীনাক্ষীকেও ফাঁদে ফেলে। এরপরে তামিজ সেখানে চলে আসে আর শাহরাবানকে বলে তারা মীনাক্ষীর ফোন লোকেশন খুঁজে পেয়েছে। এছাড়া আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল, যেদিন কাশি মিসিং হয়েছিল সেই বিস হাউসে আশেপাশে আরও 3টা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অ্যাক্টিভ ছিল, সেটা হচ্ছে মীনাক্ষী, অনিতা এবং প্রিয়ার। আর অবশেষে শাহরাবান তাদের 3জনকেই ডেকে নিয়ে আসে, ইন্টারোগেশন শুরু করে এবং বলে, যেদিন কাশি নিখোঁজ হয়েছিল সেই দিন সেই বিস হাউসের আশেপাশে তোমরা ছিলে, এখন বলো কাশির সাথে তোমরা কি করেছ? তখনই সেখানে দেখা যায় সে সবার মতো প্রিয়াকেও ব্ল্যাকমেল করেছিল। প্রিয়াও তাকে অনেক রিকোয়েস্ট করেছিল, কান্না করেছিল যেন তাকে ছেড়ে দেয়, কিন্তু কাশি কোনো কিছুই করেনি, বরং অন্য লোকেদের সাথে তাকে শুতে বাধ্য করেছিল। মীনাক্ষী রেগে যায় আর বলে, আমাদের সাথে কি হয়েছিল সেটা জেনে কি করবেন? কাশিকে আপনারা অ্যারেস্ট করতে পারেননি, আর এখন আপনাদের যেটা ভাবার ভেবে নিন। আপনারা যদি ভেবে থাকেন আমরাই কাশিকে খুন করেছি তাহলে সেটাই সত্যি। এরপরেই সে বৃদ্ধ লোকটাকে সেখানে ডাকা হয়। বৃদ্ধ লোকটা বলে, আমি শুধুমাত্র কাশিকে খুন করেছি, এর আগে আমি জানি না। শাহরাবান তখন বলে, আপনি যখন আমাদের আপনার গল্পটা শুনিয়েছেন তখনই আমরা ইনভেস্টিগেশন করেছি, আর সেই ইনভেস্টিগেশন থেকে জানতে পেরেছি আপনি আলাদা আলাদা সময় এই 3জনের সাথেই দেখা করেছেন। আর আমি এটাও জানি এই বৃদ্ধ লোকের সাথে তোমরা 3জন জড়িত।
তাই আমাকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করো না, যেটা সত্যি সেটা বলো। তখন বৃদ্ধ লোক বলে, এদের সম্পূর্ণ জীবনটা পড়ে রয়েছে, এদেরকে ছেড়ে দিন। আমি আপনাকে সত্যিটা খুলে বলছি। দুর্গা রিসেপশনে একদিন বসেছিল, আর সেই দিনই অনিতার তার ক্লিনিকে এসেছিল। আর কাশির সাথে ফাইট করে কান্না করতে করতে সে বেরিয়ে যায়, আর এতে দুর্গার সন্দেহ হয়। কাশি যখন তার রুম থেকে বের হয়ে যায়, তখন দুর্গা সেই রুমে ঢুকেছিল, আর ল্যাপটপ আর মোবাইল ফোন চেক করার পরে সে পুরো বিষয়টা জানতে পারে, আর কাশির আসল রূপও তার সামনে চলে আসে। এরপরে আমি আমার নাতনি দুর্গাকে বলেছিলাম যে আমি কাশিকে ধ্বংস করে দেব, কিন্তু আমি আর আমার নাতনি দুজন মিলে কাশির কী বা করতে পারতাম। আমি বৃদ্ধ একজন লোক, আমাদের আরও শক্তি প্রয়োজন ছিল। এরপরেই দুর্গা যখন জানতে পারে এদের সাথেও কাশি একই রকম কাজ করেছে, তখন দুর্গা ওদের সাথে আমাকে দেখা করায়, আর আমরা সবাই মিলে প্ল্যান করি কাশিকে কিভাবে তার অপকর্মের শাস্তি দেয়া যায়। কিন্তু কাশিকে শাস্তি দেওয়ার আগেই আমার নাতনি দুর্গা ডিপ্রেশনে সুইসাইড করে বসে, আর এই বিষয়টা আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। আর আমরা আমাদের প্ল্যানটা শুরু করি প্রিয়ার মাধ্যমে। প্রিয়া কাশিকে কল করে আর বলে, তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছ, কিন্তু তারপরেও তুমি আমাকে যে সুখ দিয়েছ সেটা আমি কখনোই ভুলতে পারছি না, আর আমি সেই সুখটা আবারও পেতে চাই। তাই নির্লজ্জের মতোই বলছি, আমরা কি আবারও দেখা করতে পারি? কাশি খুশি হয়ে যায় আর রাজি হয়ে যায় দেখা করার জন্য। আর এরপরেই কাশি তার সাথে সময় কাটানোর জন্য তাকে সে বিচ হাউসে নিয়ে আসে সেই দিন রাতে। আর আগে থেকে সেখানে সে বৃদ্ধ লোক কেয়ারটেকারটা ছিল। এরপরে যখন প্রিয়া এবং কাশি একসাথে রুমে চলে যায় ঘনিষ্ঠ হওয়ার জন্য, তার আগে কাশি স্মোক করতে যায়, আর এই সুযোগে প্রিয়া তার মদের ভেতরে কিছু মিশিয়ে দেয়। আর সেটা খাওয়ার পরে কাশি যখন তার সাথে ঘনিষ্ঠ হতে যাবে, তখন তার মাথা চক্কর দিতে থাকে। সে বাইরে চলে যায় ফ্রেশ হাওয়ার মধ্যে। আর এর মধ্যেই প্রিয়া কল করে অনিতা এবং মীনাক্ষীকে। তারাও সেই বিচ হাউসে লুকিয়েছিল, আর তারা তিনজন মিলে লাঠি নিয়ে বের হয়ে পড়ে কাশিকে মারার জন্য, কারণ সে অনেকটা মাতাল ছিল তখন। কিন্তু যখনই তারা কাশিকে মারতে যাবে, ঠিক তখনই তারা দেখতে পায় একজন মার্কসম্যান সেখানে চলে আসে, আর সেখানে পেছন থেকে কাশির মাথায় আঘাত করে তাকে তার সাথে নিয়ে যায়। সবাই সেখানে কাঁদতে থাকে আর বলে, আমাদের সরলতার সুযোগ নিয়ে, দুর্বলতার সুযোগ নিয়ে কাশি আমাদের সাথে ভুল করেছে, আর এটা ওর প্রাপ্য শাস্তি ছিল। তখনই সেই লেডি পুলিশ অফিসার সেখানে চলে আসে আর বলে, সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট তার জন্য এভিডেন্স নিয়ে এসেছে। সেটা যখন সারাবান দেখে, তখন সারাবান সরাসরি চলে যায় মিনিস্টার তিরুমূর্তির কাছে। এখানে সারাবান মিনিস্টার তিরুমূর্তিকে সেই সব মেয়েদের জবানবন্দি দেখায় যারা বলেছিল কাশি তাদের ব্ল্যাকমেল করে মিনিস্টার তিরুমূর্তির সাথে থাকার জন্য বাধ্য করে। কাশি আর মিনিস্টার তিরুমূর্তি মিলেই এই কাজগুলো করত। এছাড়া কোনো মেয়ে যদি তাদেরকে হুমকি দিত, তখন মিনিস্টার তিরুমূর্তির লোকেরা যেই তাদেরকে হুমকি দিয়ে থামিয়ে দিত। আর এভাবেই তারা এতদিন এই কাজগুলো করে এসেছিল। আর এরপরেই মিনিস্টার তিরুমূর্তিকে তারা অ্যারেস্ট করে নিয়ে আসে। নিউজটা মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এরপরেই দেখা যায় সারাবান, তার স্ত্রী এবং তার মেয়ে একসাথে বসে টিভি দেখছিল। তাদের জীবনটা খুব সুখেই কাটছিল। এরপর হঠাৎ করে একদিন রাতে সারাবান দেখতে পায় তার মেয়ে ঘরে নেই। এরপরে সে দেখতে পায় একটা ভিডিও, যেখানে তার মেয়ে বলছিল, আমাকে ক্ষমা করে দিও, তুমি যে স্বাধীনতা আমাকে দিয়েছ সেটার আমি অপব্যবহার করেছি। আমি একজনকে বিশ্বাস করে আমার সম্মান হারিয়ে ফেলেছি। আমি প্রেগনেন্ট হয়ে গেছি। আর সে এটার ভিডিও করেছে, আর সেই ভিডিও দিয়ে এখন সে আমাকে ব্ল্যাকমেল করছে বারবার। আর তার নাম হচ্ছে কাশি, তুমি একে ছেড়ো না বাবা। আর এরপরেই মেয়েটি সুইসাইড করেছিল। আর সেই থেকে সারাবান কাশিকে খুঁজে বের করে। আর সেই মার্কসম্যান আর কেউ ছিল না, ছিল সারাবান। সারাবানই সেদিন কাশিকে সেই বিচ হাউস থেকে তুলে নিয়ে এসেছিল, আর তার মোবাইলটা ময়লার ডাস্টবিনে ফেলে দিয়েছিল। আর এরপরে একটা নির্জন জায়গায় নিয়ে তাকে মেরে পুড়িয়ে ফেলে। সারবান বলতে থাকে, কাশির মতো জানোয়াররা যখন পৃথিবীতে থাকবে, তখন মেয়েরা নিরাপদে চলাফেরা করতে পারবে না। তাই তাদেরকে মুক্তভাবে চলাচল করার জন্য কাশির মতো জানোয়ারদের মেরে ফেলাই উচিত। আর প্রথম থেকে কাশি যখন এই কেসটা ইনভেস্টিগেশন করছিল, এই বিষয়টা সে গোপন রাখে। আর কাশিকে শাস্তি দেওয়ার পাশাপাশি সে মিনিস্টার তিরুমূর্তিকে শাস্তি দেওয়ার জন্য এই পুরো প্ল্যানটাই সে করেছে। আর মিনিস্টার তিরুমূর্তির উপরেই কাশির খুনের দোষটা চাপিয়ে দিয়েছে, যার ফলে মিনিস্টার তিরুমূর্তির বিরুদ্ধে এখন খুন এবং ধর্ষণের অভিযোগ রয়েছে। আর এই জন্য সে শাস্তি পাবে। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। তো মুভিটা আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।